ধন্যবাদ। আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপি জেন হেপাটোবিলিক প্যানক্রিয়াটিস সার্জারি। খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আসলে সার্জারি আমরা কখন করি। আসলে প্রথমে আমরা জেনে যে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা কি। আসলে প্যানক্রিয়াটাইটিস বলতে আমরা বুঝি কিন্তু আমাদের প্যানক্রিয়াসে ইনফ্লামেশন, এবং এই ইনফ্লামেশনটা সাথে দুই ধরনের হয়ে থাকে। যদি অল্প সময় ধরে হয় সেটাকে আমরা বলি অ্যাকুট, এবং ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে তার এই পেটে ব্যথা প্যানক্রিয়াসের অপারেশনের জন্য, ইনফ্লামেশনের জন্য, তখন আমরা সেটাকে বলি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কিন্তু অনেকগুলো কজ রয়েছে। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে আপনার প্যানক্রিয়াসের মধ্যে পাথর। প্যানক্রিয়াসে যখন পাথর হয়, সেই প্যানক্রিয়াসের পাথর থাকলে কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়। এটা অনেকের ইডিওপ্যাথিক থাকে, অনেকের হরমোনের কারণে হয়, বা প্যানক্রিয়াসের কনজেনিটাল অ্যানোমালির কারণে হয়ে থাকে। কিন্তু রোগীগুলো কিন্তু আমাদের কাছে আসে সাধারণত প্রচণ্ড ব্যথা নিয়ে, এবং সে বলে যে বছরে তার 2 থেকে 3 বার প্রচণ্ড ব্যথা হয় এবং সে হসপিটালে ভর্তি হয়। অথবা দেখা যায় সেই রোগীগুলো আর খাবার হজম হচ্ছে না, খাবার পাতলা পায়খানা হচ্ছে, এবং দেখা যাচ্ছে তার ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে, এবং দেখা যাচ্ছে রোগীগুলার সাধারণত অনেক শুকনা থাকে, তার ওজন ডেভেলপ হয় না। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর রোগীগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি অপারেশন সাধারণত আমরা করতে চাই না। আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টে যাই, রোগীকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি। অনেক রোগী অ্যালকোহল খায়, অ্যালকোহলের জন্য আপনার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যাটাক হয়, এবং সেই ধরনের ক্ষেত্রে আমরা তাকে মদ্যপান থেকে মুক্ত থাকতে বলি। এবং রোগীকে অন্যান্য যে রিস্ক ফ্যাক্টর যেগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করে থাকে, তখন সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি কনজারভেটিভ ট্রিটমেন্টে থাকেন। তবে হ্যাঁ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের ক্ষেত্রে আমরা কখন সার্জারি করি? সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যখন পাথর দিয়ে হয়ে থাকে, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের মধ্যে যে নালী আছে, নালীর মধ্যে কিন্তু পাথর হয়, এবং সেই পাথরটি সাধারণত মুখে জমা থাকে, অথবা অনেক পাথর মুখে জমা হয়ে প্যানক্রিয়াস নালীটি বড় হয়ে যায়। এবং রোগীগুলো সাধারণত এতই ব্যথা হয় যে তার নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন হ্যাম্পার হয়। রোগীগুলো দেখা যায় যে আনকন্ট্রোল ডায়াবেটিস এবং প্রচুর ব্যথার ওষুধ নিয়ে হচ্ছে। তখন আমরা রোগীকে বলি যে এই ধরনের ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীদের ক্ষেত্রে আমরা সার্জারি করি। কারণ যে প্যানক্রিয়াসের নালী তো বন্ধ হয়ে গেছে, প্যানক্রিয়াসের রস বের হতে পারছে না। তখন কি হয় যে এই প্যানক্রিয়াসের রস বের হতে না করে প্যানক্রিয়াসের নালী মোটা হয়ে যায়, এবং প্যানক্রিয়াসের প্যারেনকাইমাগুলো ডিস্ট্রয় হয়। তখন সেটাকে ড্রেনেজ করে দিতে হয়, এবং সেই জন্য আমরা তখন সার্জারি করে থাকি। এবং এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীগুলো সার্জারি করলে আউটকাম ভালো হয়, কারণ তখন ড্রেনেজ প্রসিডিউরের কারণে পাথরগুলো আমরা ক্লিয়ার করে নিয়ে আসি, এবং প্যানক্রিয়াসের রসও বের হয়ে যায়। রোগীগুলোর পরবর্তীতে দেখা যাচ্ছে যে রোগীর ব্যথা অনেক কমে গেছে, ব্যথার মাত্রাগুলো কমে গেছে। যার আগে দেখা যেত যে প্রতি মাসে অথবা 6 মাসে 3 বার ব্যথা হয়েছে, তা দেখা গেলো ব্যথার মাত্রা কমে গিয়েছে। আমার অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেছে রোগীর ডায়াবেটিস অনেক ডেভেলপ হয়েছে, সেটাকে আমরা বলি টাইপ 3C ডায়াবেটিস। এটা এক ধরনের নতুন ডায়াবেটিস, যেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কারণে যাদের ডায়াবেটিস ডেভেলপ হয় তাদেরকে বলে থাকি। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো আউটকাম পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় পাথর হয়ে প্যানক্রিয়াসের মধ্যে আপনার অ্যাবসেস করে ফেলছে, অথবা প্যানক্রিয়াসের ওই পাথরের কারণে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আমরা সার্জারি করি। যদি এই রোগীটি ব্যথার ওষুধ নিয়েও তার কোনো লাভ হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে বছরের মধ্যে 6 থেকে 7 বার তাকে হসপিটাল অথবা ডাক্তারের কাছে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারিগুলো করে থাকি। সো গুড অ্যাপে শুধু আমাকে দেখাতে পারবেন না, সো গুড অ্যাপের মাধ্যমে আমার চেম্বারও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। সুতরাং সো গুড অ্যাপ ডাউনলোড করে আমার চেম্বার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। So good.